ক্লাস 11-এর মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবর্তী যে পর্যায়টি শুরু হয়েছিল, আজকে তার চতুর্থ পর্ব। তো এই পর্বে আমরা প্রথমেই পড়ব সন্ধিগত মৌল বলতে, অর্থাৎ ট্রানজিশনাল মেটাল বলতে আমরা কি বুঝি। যেসব মৌলের পরমাণুর ভূমিস্তর অবস্থায় বা অন্য কোনো স্থায়ী জারণ অবস্থায় ডি উপকক্ষ আংশিক পূর্ণ অবস্থায় থাকে, সেই মৌলগুলিকে বলে সন্ধিগত মৌল। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা বলতে পারি কোন মৌল সন্ধিগত কিনা। পর্যায় সারণীতে যে ডি ব্লক মৌলগুলি আছে, অর্থাৎ 3 নং শ্রেণী থেকে 12 নং শ্রেণী পর্যন্ত যে মৌলগুলি আছে, তাদের মধ্যে 12 নং শ্রেণীর মৌলগুলি অর্থাৎ জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, এদেরকে কি এই সংজ্ঞার ভিত্তিতে সন্ধিগত মৌল বলা যায়? তা আমরা একটু সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে দেখি। এই যে 3 থেকে 12 নং শ্রেণী পর্যন্ত আমাদের ডি ব্লক এলিমেন্ট, এদের মধ্যে 12 নং শ্রেণীর যে মৌলগুলি আছে জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, এদেরকে সন্ধিগত মৌল বলা যাবে কিনা সেটা আমরা দেখে নিই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তাহলে জিঙ্কের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আর্গন 3d10 4s2। তো এটি কিন্তু জিঙ্কের ভূমিস্তর অবস্থা, পারমাণবিক অবস্থা। এই অবস্থায় দেখা যাচ্ছে যে 3d উপকক্ষ পরিপূর্ণ অবস্থায় রয়েছে, আংশিক পূর্ণ অবস্থায় নেই, কিন্তু যেটা এখানে বলেছিল আংশিক পূর্ণ অবস্থায় থাকতে হবে। এখানে আছে কি অবস্থায়? পরিপূর্ণ অবস্থায় আছে। তাহলে সেই হিসাবে ভূমিস্তরে থাকাকালীন আমরা জিঙ্ককে সন্ধিগত মৌল বলতে পারছি না। কিন্তু যদি স্থায়ী কোনো জারণ অবস্থায় তার 3d উপকক্ষ আংশিক পূর্ণ থাকে, তবেও সেটি সন্ধিগত মৌল। জিঙ্কের একটি মাত্রই জারণ স্তর আছে, +2। তাহলে আমরা দেখে নিই যে জিঙ্কের সেই +2 জারণ স্তরে সেটি 3d উপকক্ষকে আংশিক পূর্ণ থাকবে কি থাকবে না। তাহলে এখান থেকে 4s থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা এরকম দাঁড়াবে, আর্গন 3d10। তাহলে এটা এগেইন আমরা দেখতে পাচ্ছি ফুলফিলড হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। অর্থাৎ ভূমিস্তর বা স্থায়ী কোনো জারণ অবস্থা, কোনো অবস্থাতেই তার কিন্তু আংশিক পূর্ণ ডি উপকক্ষ নেই। তার মানে আমরা বলতে পারি জিঙ্ক সন্ধিগত মৌল নয়। মানে আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বলতে পারি জিঙ্ক সন্ধিগত মৌল নয়। জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, মার্কারি, এদেরও ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে এদের ক্ষেত্রেও ডি উপকক্ষ, বাইরে যে ডি উপকক্ষ সেটি পরিপূর্ণ অবস্থায় থাকবে। তাই সেই হিসাবে তারাও কিন্তু সন্ধিগত মৌল নয়। জিঙ্কের আগের মৌলটি আছে কপার। কপার কি সন্ধিগত মৌল হবে? তা আমরা একটু কপারের ইলেকট্রন বিন্যাস করে দেখি। এর ভূমিস্তর অবস্থায় ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d10 4s1। 3d10 4s1। তাহলে এখানে কিন্তু 3d উপকক্ষ পরিপূর্ণ অবস্থায় রয়েছে, ভূমিস্তর অবস্থা। এবার আমরা দেখে নিই ভূমিস্তর অবস্থা বলেছে অথবা অন্য কোন স্থায়ী জারণ অবস্থায় বলেছে। তাহলে সেই স্থায়ী জারণ অবস্থা দেখে নিই। কপারের সাধারণত 2টো জারণ স্তর দেখা যায়, একটা কপার +1, একটা কপার +2। এদের মধ্যে কপার +2টা স্থায়ী। তাহলে স্থায়ী জারণ স্তর কপার +2 এর ক্ষেত্রে আমরা দেখি যে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে আর্গন, আর 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, আবার 3d থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে হবে 3d9, অর্থাৎ আর্গন 3d9। তাহলে এখানে দেখা যাচ্ছে কিন্তু যে 3d উপকক্ষ পরিপূর্ণ অবস্থায় নেই, কারণ 10টা থাকলে পরিপূর্ণ হয়, এখানে 9টা আছে। তাহলে এটি এবার আংশিক পূর্ণ আমরা পেলাম। 3d উপকক্ষ, বাইরের যে উপকক্ষটা আছে 3d, সেটা কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে বাই ডেফিনিশন, সন্ধিগত মৌলের যে ডেফিনিশন দেওয়া আছে তাতে যে কথাগুলি বলা আছে সেই হিসাবে কিন্তু কপার সন্ধিগত মৌল, কারণ তার ভূমিস্তর অবস্থায় ডি উপকক্ষ পরিপূর্ণ থাকলেও তার স্থায়ী জারণ স্তর অবস্থায় আংশিক পূর্ণ ডি উপকক্ষ আছে। তাই
কপার সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক নয়। ঠিক একইভাবে 3 থেকে নিকেল পর্যন্ত অন্যান্য মৌলগুলো আমরা বলতে পারি। ঠিক একইভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে দেখতে পাবো প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো অবস্থায় আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকবে, অর্থাৎ তারা সন্ধিগত মৌল হবে। কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি অর্থাৎ 12 নং শ্রেণীর কোন মৌলের ক্ষেত্রেই কিন্তু ভূমিস্তর বা স্থায়ী জারণ স্তরে আংশিক পূর্ণ ডি উপকক্ষ নেই। তাই বাই ডেফিনিশন তারা সন্ধিগত মৌল হতে পারে না। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রন বিন্যাসের বিচারে 3 থেকে 11 নং মৌলগুলি সন্ধিগত মৌল। আবার 13 থেকে পরবর্তী মৌলগুলিকে বলা হয় প্রতিনিধি মৌল। তাহলে 3 থেকে 11 সন্ধিগত মৌল, আবার 13 থেকে বাদ বাকিগুলো তারা প্রতিনিধি মৌল। তাহলে 12 নং শ্রেণীর মৌলগুলি কি? সেগুলোকে কি আমরা প্রতিনিধি মৌল বলবো না সন্ধিগত মৌল বলবো? 12 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে সন্ধিগত মৌলের যে ধর্মগুলি, সেই সব ধর্মগুলি কিন্তু নেই। তা সত্ত্বেও কিছু কিছু ধর্ম কিন্তু উপস্থিত। কি কি ধর্ম নেই 12 নং শ্রেণীর মৌলগুলিতে? সন্ধিগত মৌলগুলির যে ধর্মগুলি থাকে, যেমন রঙিন যৌগ গঠন করার ক্ষমতা, প্যারাম্যাগনেটিক বিশেষত্ব, একাধিক জারণ স্তর, 12 নং শ্রেণীর মৌলগুলির কিন্তু সেগুলো নেই। কিন্তু তা সত্ত্বেও 3 থেকে 11 নং মৌলগুলি অর্থাৎ সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করতে পারে। 12 নং শ্রেণীর মৌলগুলিও কিন্তু জটিল যৌগ গঠন করতে পারে। অর্থাৎ কিছু সন্ধিগত মৌলের ধর্ম নেই, আবার কিছু আছে। প্রতিনিধি মৌলগুলিরও কিছু ধর্ম 12 নং শ্রেণীর মধ্যে উপস্থিত। তার মানে আমরা বলতে পারি যে 12 নং শ্রেণীর মৌলগুলি আসলে সন্ধিগত মৌল এবং প্রতিনিধি মৌলের মাঝখানে অবস্থিত। তাদের একটা সন্ধি হিসাবে কাজ করছে, তাদের মিলনস্থল হিসাবে কাজ করছে। কিন্তু দেখা যায় যে প্রতিনিধি মৌলের যত ধর্ম এর মধ্যে আছে, তার থেকে বেশি মাত্রায় সন্ধিগত মৌলের ধর্মগুলি 12 নং শ্রেণীর ক্ষেত্রে উপস্থিত। তাই এদেরকে বলা ভালো যে এরা সন্ধিগত মৌলেরই বর্ডার লাইন যৌগ, বর্ডার লাইন মৌল। যেহেতু সন্ধিগত মৌলের বেশিরভাগ ধর্ম এদের মধ্যে আছে, কিছু ধর্ম নেই কিন্তু কিছু ধর্ম, বেশিরভাগ ধর্মই আছে। অর্থাৎ প্রতিনিধি মৌলের যে ধর্মগুলি আছে তার তুলনায় সন্ধিগত মৌলের ধর্মগুলি বেশি মাত্রায় উপস্থিত 12 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে। তাই বলা উচিত, বলা ভালো যে 12 নং শ্রেণীর মৌলগুলি আসলে সন্ধিগত মৌলের বর্ডার লাইন এলিমেন্টস। তাই আমরা ইলেকট্রন বিন্যাসের বিচারে না হলেও অন্যান্য রাসায়নিক ধর্মের ভিত্তিতে 12 নং শ্রেণীর মৌলগুলিকে সন্ধিগত মৌলের মধ্যেই রাখবো। তবে এক্ষেত্রে আমরা 12 নং শ্রেণীর মৌলগুলিকে আমরা বলবো বর্ডার লাইন এলিমেন্টস। তাহলে আমরা দেখলাম যে সন্ধিগত মৌল যদি আমরা শুধু ইলেকট্রন বিন্যাসের বিচারে ধরি তবে কিন্তু 12 নং শ্রেণীর মৌলগুলি সন্ধিগত মৌল নয়। কিন্তু অন্যান্য রাসায়নিক ধর্ম কিছু মাত্রায় সেই 12 নং শ্রেণীর মৌলের মধ্যে উপস্থিত, তাই সেই হিসাবে তারা কিন্তু সন্ধিগত মৌলের মধ্যেই রাখা হচ্ছে তাদেরকে, এবং তাদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হলো সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে বর্ডার লাইন এলিমেন্টস।